বলতেই হবে, বিটা সেল, এ সেল, ডেল্টা সেল এবং এফ সেল। সেলগুলা কোনটা কি, কোনটাতে কি সেগুলো। তারপর হচ্ছে তোমার ইনসুলিনের থেকে আসবে যে তোমার মলিকুলার ওয়েট, ইনসুলিনের স্ট্রাকচারটা কেমন, প্রো ইনসুলিনটা কেমন ছিল, তারপর প্রো ইনসুলিন, সেখান থেকে হচ্ছে ইনসুলিনের কয়টা স্ট্রাকচারটা চেইন আছে, তারপরে তাদের কি দিয়ে লিঙ্ক থাকে, ডাইসালফাইড ব্রিজ কয়টা, এটার ইম্পর্টেন্স কি, পেপটাইড দিয়ে আমরা কিভাবে ইন্টারপ্রিট করতে পারি ডায়াবেটিস মেলাইটাস, এগুলা জানতে হবে। তারপর তোমার পশ্চিমটা বেশি একটা অ্যামিনো অ্যাসিড ডিফারেন্স, কিন্তু এখন আমরা ইনসুলিন ইউজ করি ডিএনএ টেকনোলজির মাধ্যমে। আর কোন কোন ড্রাগ তৈরি হয় সোর্স, হ্যাঁ এটা তোমরা দেখে নিবা। তারপর হচ্ছে রিকম্বিনেন্ট টেকনোলজির মাধ্যমে কোন কোন অর্গানিজম ইউটিলাইজ করা হয়েছে, এখানে ইন্ট্রোডিউস করা হয়েছে ডিএনএ কে ইকলাইতে, অথবা আমরা সাধারণত অ্যান্টিবায়োটিককে রেজিস্ট্যান্স বলি, কিন্তু আমাদের যে নর্মাল যে ড্রাগ গুলো অ্যান্টিবায়োটিক ছাড়া অন্যান্য ড্রাগ গুলাকে আমরা রেজিস্ট্যান্স বলি না, আমরা বলি টলারেন্স ডেভেলপ করছে বা ট্যাকিফাইলেক্সিস ডেভেলপ করছে বা ডাউন রেগুলেশন, মানে সরি রিসেপ্টর হচ্ছে ড্রাগ গুলা হচ্ছে আর কাজ করতেছে না, কিন্তু রেজিস্ট্যান্স টার্মটা ইউজ করি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের মতো। কেন এটা জিজ্ঞাসা করতে পারে, কারণ হতে পারে যে বলতে পারো যে মেবি এটা ইকলাইতে ইন্ট্রোডিউস করা হয়েছে, মেবি এখানে একটা অ্যান্টিবায়োটিকের ব্যাপার আছে এই কারণে, কিন্তু এটা অ্যাকচুয়ালি জানা যায় না যে কেন রেজিস্ট্যান্স টার্মটা ইনসুলিনের ক্ষেত্রে ইউজ করা হয়। তারপরে তোমার ইনসুলিন কিভাবে সিক্রেশন হয়, ফিজিওলজি এটা অলরেডি জানো। এবং উল্টা যাবে 60% কিডনিতে এবং 40% লিভারে। তারপরে আসে তোমার ইনসুলিনের মেকানিজম অফ অ্যাকশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ কিছু অংশ সেলার, আচ্ছা ইনসুলিন তোমার রিসেপ্টর টাইরোসিন কাইনেস পাচ্ছ না, শুনতে পাচ্ছ না? এখন শুনতে পাচ্ছি ম্যাম। টাইরোসিন কাইনেস রিসেপ্টরের লোকেশন কোথায়, মানে সরি টাইরোসিন কাইনেস এনজাইমের লোকেশন কোথায় বলো? সেলের ভিতরে। কোথায় সেলের ভিতরে, কোন জায়গায়? বিটা সাব ইউনিট অফ দা রিসেপ্টর, তাই না? রিসেপ্টরে বিটা সাব ইউনিটে। তারপরে এটা কি হয় যখন আলফা সাব ইউনিট কি করে, আলফা সাব ইউনিট হচ্ছে ইনসুলিনকে গ্র্যাব করে, মানে সে রিকগনাইজ করে এবং বাইন্ড করে। তারপর কি হয়, বিটা সাব ইউনিটে একটা কনফরমেশনাল চেঞ্জ হয়। চেঞ্জটা কি, ফসফোরাইলেশন শুরু হয়ে যায়, একটা ফসফোরাইলেশন চেইন অফ ফসফোরাইলেশন স্টার্টস। ফলে কি হয়, বিটা সাব ইউনিট গুলা ক্লোজ প্রক্সিমিটিতে চলে আসে এবং একটা এনজাইমকে ফসফোরাইলেট করতে থাকে, এবং করতে করতে দেখা যায় যে তারা আইআরএস ইনসুলিন রিসেপ্টর সাবস্ট্রেটকে ফসফোরাইলেট করে, আলটিমেটলি তাদের অ্যাক্টিভেট করে দুইটা পার্ট। কোনটাকে, একটা হচ্ছে ফসফ্যাটিডাইল ইনোসিটল ইনোসিটল 3 কাইনেস, আর একটা হচ্ছে এমএপি কাইনেস পাথওয়ে, মাইটোজেন অ্যাক্টিভেটেড প্রোটিন কাইনেস পাথওয়ে। এবং এভাবে তারা ইনসুলিনের অ্যাকশনটা শুরু হয়। ইনসুলিনের মেইন অ্যাকশন কি জিজ্ঞেস করবে তোমার, মেকানিজম অফ অ্যাকশনে মেইন অ্যাকশন কোনটা পাওয়া যায়? মেইন অ্যাকশন হচ্ছে ট্রান্সলোকেশন অফ GLUT4, মানে GLUT4 কে সাইটোপ্লাজম থেকে সেল মেমব্রেনে নিয়ে আসে, ফলে গ্লুকোজ কি হবে, আপটেকটা ভালো হয়। তারপর অন্যান্য কাজগুলা, যে প্রোটিনে অ্যানাবলিক কাজগুলা যেগুলা করে, হ্যাঁ অ্যানাবলিক অন্যান্য কাজগুলা, সিনথেসিস, লাইপোজেনেসিস, তারপর হচ্ছে তোমার
গ্লাইকোজেন ফরমেশন, অ্যানাবলিক কাজগুলা, এবং তারপর হচ্ছে অন্যান্য আরো কাজ যেগুলো প্রোটিন সিনথেসিস করা, মানে ডিএনএ সিনথেসিস, সেল গ্রোথ অ্যান্ড ডিভিশন, এগুলা পরবর্তী কাজ। কিন্তু তোমার মেইন কাজ দেখো আমি বোল্ড করছি, ট্রান্সলোকেশন অফ GLUT4, হ্যাঁ, এবং এনহ্যান্স গ্লুকোজ আপটেক, এই কথাটা বলতে হবে। পরীক্ষার খাতায় যেন এই কথাটা থাকে। ম্যাম তারপর আসো যে কি কি, হ্যাঁ ম্যাম আপনি কি স্লাইড শেয়ার করেছেন? বলো। ম্যাম স্লাইড দেখা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, একটু দাঁড়াও। ইনসুলিন প্রিপারেশন গুলার নাম জানতে চাবে, কি কি নাম আছে বলো, এবং তাদের ডিউরেশন অফ অ্যাকশন, অনসেট অফ অ্যাকশন, এগুলো অতভাবে জিজ্ঞাসা করে না, মোটামুটি একটা মানে উইদিন 15 মিনিটস 2 to 4 আওয়ার্স থাকে। শর্ট অ্যাক্টিং হচ্ছে 1 থেকে 1.5 ঘন্টা, 8 ঘন্টা থাকে, 4 ঘন্টা ডাবল করে দিবা, 8 ঘন্টার মতো থাকে। রেগুলার ইনসুলিন, শর্ট অ্যাক্টিংটা হচ্ছে রেগুলার, আর আলট্রা শর্ট অ্যাক্টিং বা র্যাপিড অ্যাক্টিং হচ্ছে লিসপ্রো অ্যাসপার্ট। তারপর হচ্ছে তোমার ইন্টারমিডিয়েট অ্যাক্টিং, 12 ঘন্টা পর্যন্ত প্রায় থাকে, এটা হচ্ছে এনপিএইচ, নিউট্রাল পেটামিন হেজ ড্রপ। আর লং অ্যাক্টিং হচ্ছে গ্লার্জিন ডেটিমিড। অনেক টিচাররা, অনেক স্যাররা আবার ওই একটু পুরনো ইয়েটা পছন্দ করে, শর্ট অ্যাক্টিং সেমি লেন্টি, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং লেন্টি, আরো লং অ্যাক্টিং হচ্ছে আলট্রা লেন্টি। সেমি লেন্টি মানে হচ্ছে গিয়ে ইনসুলিনের সাথে একটু জিঙ্ক দিলা, জিঙ্ক একটা অল্প একটু জিঙ্ক দিলা, তারপর আরো বেশি জিঙ্ক দাও, জিঙ্ক, হ্যাঁ, আরো বেশি জিঙ্ক দাও, আরো একটু অ্যামরফাস হবে, সেটা হচ্ছে লেন্টি। আরো বেশি জিঙ্ক দাও, একেবারে ক্রিস্টালাইন হয়ে যাবে, সেটা হচ্ছে আলট্রা লেন্টি, এটা বেশি লং অ্যাক্টিং। আর লিসপ্রো অ্যাসপার্ট, লিসপ্রো কিভাবে তৈরি হয়েছে এটা জিজ্ঞাসা করে, আর ইউজুয়ালি অন্য কিছু জিজ্ঞাসা করে না, আমি দেখি না। খুব ভালো যারা পারে ওদেরকে হয়তো বা ডেটিমির কিভাবে তৈরি হয়েছে, সরি গ্লার্জিন ডেটিমির কিভাবে তৈরি হয়েছে এটা জিজ্ঞাসা করে। আর ইউজুয়ালি এই লিসপ্রোটাই বেশি জিজ্ঞাসা করে, লিসপ্রো অ্যাসপার্ট কিভাবে তৈরি হয়েছে। র্যাপিড অ্যাক্টিং ইনসুলিন মানে কখন কাজ করবে, এটা হচ্ছে ইন্ট্রাপ্যারেন্ডিয়াল এন্ড ইমিডিয়েট পোস্টপ্যারেন্ডিয়াল হাইপারগ্লাইসেমিয়া। কিছুক্ষণ পরে যে হাইপারগ্লাইসেমিয়া হয়, খাওয়ার কিছুক্ষণ পরে, আধা ঘন্টা 1 ঘন্টা পরে যে হাইপারগ্লাইসেমিয়া হয়, সেটাতে আবার শর্ট অ্যাক্টিংটা ভালো কাজ করবে। আর ইমিডিয়েট পোস্টপ্যারেন্ডিয়াল হাইপারগ্লাইসেমিয়াতে আলট্রা শর্ট অ্যাক্টিং। আর সারাদিন বেস লাইনে তুমি রাখতে চাচ্ছ, সেটা হচ্ছে লং অ্যাক্টিং। ফাস্টিং হাইপারগ্লাইসেমিয়াতে আমরা ইন্টারমিডিয়েট অথবা লং অ্যাক্টিং ইউজ করতে পারি। আমরা যদি 2 বেলা ইনসুলিন দিতে চাই, তাহলে আমরা ইন্টারমিডিয়েট অ্যাক্টিং ইউজ করতে পারি অথবা মিক্সড অ্যাক্টিং ইউজ করতে পারি। এটা হচ্ছে ইনসুলিনের উপর, এটা যার যার পছন্দ, এটাকে বলা হয় পি ড্রাগ। তোমার পছন্দ অনুযায়ী তুমি সিলেক্ট করবা তোমার পেশেন্টকে, যে এই পেশেন্টের হাইপারগ্লাইসেমিক প্যাটার্নটা কেমন, সেই অনুযায়ী আমি ইনসুলিনটা দিব, কেমন করে দিব, কতটুকু দিব। হ্যাঁ, তারপর আসো যে জিজ্ঞাসা করবো যে রেগুলার ইনসুলিন বা শর্ট অ্যাক্টিং ইনসুলিনটা হচ্ছে সলিউবল ইনসুলিন বা রেগুলার ইনসুলিন, এটা আমরা কখন দেই, ইউজুয়ালি এটা আইভি দেওয়া যায়। সো আইভি সিচুয়েশন গুলাতে আমার ইমার্জেন্সি কন্ডিশন, কিটোঅ্যাসিডোসিস, সার্জারির সময়, প্রেগনেন্সির ক্ষেত্রে অনেক সময় দেওয়া যেতে পারে, অ্যাকিউট ইনফেকশন, হাইপার ক্যালিমিয়া সাডেন হইলো, তখন দিতে পারি। হ্যাঁ, আইভি দেওয়া হয়। এবং এটা যে লেন্টি, আলট্রা লেন্টির কথা বলা হয়েছে। ইন্টারমিডিয়েট অ্যাক্টিং এনপিএইচ, সেটা তো অলরেডি বলা হয়েছে তোমাদের, গত ক্লাসে মনে হয় বলছি এটা। আচ্ছা, তোমাদের আশিস স্যার একটু জিজ্ঞাসা করে, আশিস কুমার স্যার আমার বোর্ডে যদি পড়ে, আশিস স্যারের সাথে ইউজুয়ালি বোর্ডে আসে, জিজ্ঞেস করে যে মানে ঘোলা ইনসুলিন, ইউজুয়ালি মানে ঘোলা একদম দেখা যাচ্ছে না, এটা কোন ধরনের ইনসুলিন। তো তোমরা বলবা যে এটা হচ্ছে নিউট্রাল ইন্টারমিডিয়েট অ্যাক্টিং। ইন্টারমিডিয়েট হচ্ছে ক্রিস্টালাইন জিঙ্ক ইনসুলিন উইথ প্রোটামিন দেওয়া থাকে। প্রোটামিন আস্তে আস্তে প্রোটিওলাইটিক এনজাইম দিয়ে ডিস্ট্রাকশন হয়, আস্তে আস্তে ইনসুলিনটা রিলিজ হয়, এই জন্য এটার নাম হচ্ছে ইন্টারমিডিয়েট অ্যাক্টিং, স্লোলি স্লোলি রিলিজ হয় আর 12 ঘন্টা। তারপরে আসো তোমার গ্লার্জিন ডেটিমির, এগুলো একটু দেখে নিও কোনটা কিভাবে, এবং এটা মনে রাখতে হবে যে কোনটা গ্লার্জিনটা আমরা কিন্তু অ্যাসিডিক ফর্মুলেশন, আমরা অন্যগুলোর সাথে মিক্সড করে দিতে পারি না। কোনটা মিক্স করে দিতে পারি না, গ্লার্জিনটা, এটা আলাদা সিরিঞ্জ ইউজ করতে হবে। এটা একটু জিজ্ঞাসা করে পরীক্ষায়। তারপরে তোমাদের আসো এইটা জিজ্ঞাসা করবে। তারপরে তো ইন্ডিকেশন অফ ইনসুলিন, একদম কমন কোশ্চেন, এটা পারতেই হবে। ফার্স্টে বলবা টাইপ 1 ডায়াবেটিস, ফার্স্টে টাইপ 2 অনেকে বলো টিচারদের রাগানো দেওয়ার জন্য না,
টাইপ 2 না, ফার্স্ট হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস, টাইপ 2 when uncontrollable with oral and when complication. টাইপ 2 কখন দিব? when uncontrollable with oral and when there is a complication, তখন আমরা টাইপ 2 তে দিব ইনসুলিন। আদারওয়াইজ প্রথমেই তো আমরা টাইপ 2 তে ইনসুলিন দেই না, আমরা কি দেই? ওরাল অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ দিই। তাহলে কমপ্লিকেশন গুলো কি কি এটা তোমরা জানোই। তারপর হচ্ছে গ্যাস্ট্রেশনাল ডায়াবেটিস মেলাইটাসে দিচ্ছি, তারপর সার্জারির সময় আমরা ইনসুলিন দিব। এখন একটা ওরাল পেশেন্ট, তুমি সার্জারিতে যাবে, ওই সময়টা তুমি কিভাবে তার মেইনটেইন করবা? ডিউরিং সার্জারি এবং আফটার সার্জারি আমরা ইউজুয়ালি ইনসুলিনে কনভার্ট করে দেই। ওরাল যদি নাও সিভিয়ার ইনফেকশন হয়েছে, তখন তোমার ওরালে কাজ হচ্ছে না, তখন আমার ইনসুলিনে কনভার্ট করতে হবে। তারপরে বললাম যে ইনসুলিনের আর কি কাজ আছে? হাইপার ক্যালেমিয়া তে আমরা ইউজ করি, কারণ ইনসুলিন হাইপোক্যালেমিয়া করে। হাইপোক্যালেমিয়া করে এরকম কিছু ড্রাগের নাম বলো, অস্পিতে আসে, যেমন ডায়ুরেটিক গুলা, তারপর হচ্ছে ইনসুলিন, শোনা যাচ্ছে, বিটা অ্যাগনিস্ট, স্টেরয়েড। অ্যাবসলিউট ইন্ডিকেশন এটা তোমরা অলরেডি জানো। অ্যাডভার্স ইফেক্ট অফ ইনসুলিন, অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া। তাহলে এটা হোয়াট টাইপ অফ অ্যাডভার্স ইফেক্ট? ইট ইজ অগমেন্টেড অ্যাডভার্স ইফেক্ট। হোয়াই ইট ইজ কল্ড অগমেন্টেড? কারণ হচ্ছে যেই কাজটাই সে করছে সেটাই বেশি বেশি করছে, তার কাজ হচ্ছে ব্লাড গ্লুকোজ লেভেল কমানো, সে অগমেন্টেড ওইটাই বাড়িয়ে দিচ্ছে ওই কাজটাই, এই কারণটার নাম হচ্ছে অগমেন্টেড অ্যাডভার্স ইফেক্ট। হাইপোগ্লাইসেমিয়া করে। এরকম আরো কিছু অগমেন্টেড এক্সাম্পল দাও, তখন কি বলবা? হেপারিন ব্লিডিং করে, অ্যান্টিকোয়াগুলেন্ট যখন ব্লিডিং করবে হেমোরেজ হবে, ওয়ারফেরিন যখন হেমোরেজ করবে তখন সেটা অগমেন্টেড টাইপ। তারপরে হচ্ছে ইনসুলিন হাইপার সেন্সিটিভিটি, হুইচ টাইপ অফ অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন? ইট ইজ বিজায়ার টাইপ। হাইপার সেন্সিটিভ বিজায়ার টাইপ অফ অ্যাডভার্স ইফেক্ট। এবং জিজ্ঞাসা করে যে ইনসুলিনে এভাবে জিজ্ঞাসা করতে পারে, খুব সামান্য একটু ইনসুলিন দিলা কোন অ্যাডভার্স ইফেক্ট হতে পারে? ডোজ ইন্ডিপেন্ডেন্ট, মানে ডোজের উপর ডিপেন্ডেন্ট না, খুব সামান্য তো অ্যাডভার্স ইফেক্ট করে ফেলে, তাহলে ইনসুলিন হাইপার সেন্সিটিভিটি। এছাড়াও আছে ইনসুলিন রেজিস্ট্যান্স। তারপর আসে লাইপোডিস্ট্রফি। লাইপোডিস্ট্রফি মানে কি জিজ্ঞাসা করতে পারে, তোমরা বলবা এটা ইজ মেবি হাইপারট্রফি অথবা অ্যাট্রফি। যে জায়গাটা সাইটে আমি বারবার পিক করি ওখানে পিক, ওই সাইটে আইদার অ্যাট্রফি হতে পারে অথবা হাইপারট্রফি হতে পারে, সো উই কল্ড দিস ডিস্ট্রফি। এবং এটা কিভাবে অ্যাভয়েড করা যায়? আমি সাইট চেঞ্জ করব, হ্যাঁ, কয়দিন পর পরই একই জায়গায় দিব না, সাইট চেঞ্জ করব। এছাড়াও ইনসুলিন ইডিমা হতে পারে। তারপর কেন হাইপারসেনসিটিভিটি হয়? এগুলো সব ভাইবা কোশ্চেন। বিকজ অফ প্রোটিন ইন নেচার এবং হাই মলিকুলার ওয়েট, প্রোটিন ইন নেচার এবং হাই মলিকুলার ওয়েট, সো হাইপারসেনসিটিভিটি হয়। মেটাবলিক ইফেক্ট অফ ইনসুলিন, এটা বলা লাগবে? এটা তোমাদের ফিজিওলজি, জয়িতা বলা লাগবে? শুনতে পাচ্ছ? ম্যাম শোনা যাচ্ছে। হ্যাঁ, মেটাবলিক ইফেক্ট কি পারবা না? ম্যাম একবার রিভিউ করে যান না। মেটাবলিক ইফেক্ট কি আছে তোমার? কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট। জয়িতা আসো? জয়িতা? সঞ্জয় স্যারের মেয়ের নাম কি? জয়িতা না? ভুলে গেছি। জি ম্যাম আছি ম্যাম, জয়িতা দুইটা, তাই বুঝি নাই কাকে যাচ্ছে। ও, ঘুমাচ্ছ না? আসো। না ম্যাম আছি। কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট, মেটাবলিক ইফেক্ট, ঠিক আছে? কার্বোহাইড্রেটের উপর কি ইফেক্ট? এলা কি হরমোন? অ্যানাবলিক হরমোন, তাহলে সবই হচ্ছে অ্যানাবলিক। কার্বোহাইড্রেট তাহলে কি করবে? ইনসুলিনের কাজ কি? কার্বোহাইড্রেটের উপর স্কেলটাল মাসেল, লিভার, অ্যাডিপোজ টিস্যু, এই তিনটা। স্কেলটাল মাসেলে কি করবে? অ্যানাবলিক ইফেক্ট, এরা কি করবে? গ্লুকোজকে ঢুকাবে সেলের ভিতরে এবং গ্লুকোজটাকে স্টোর করবে অ্যাজ এ গ্লাইকোজেন, তাই না? এবং ইনহিবিট করবে গ্লাইকোজেনোলাইসিস, গ্লাইকোজেনকে ভাঙতে দিবে না, স্টোর করে রাখবে। আলটিমেটলি ব্লাড গ্লুকোজ লেভেল কমবে, সেটাকে স্কেলটাল মাসেলের মধ্যে গ্লুকোজ ব্লাড গ্লুকোজ লেভেল তাহলে কমে যাবে। এখন তোমার যদি ডায়াবেটিস হয় তাহলে কি হবে?
ব্লাড গ্লুকোজ লেভেল বাড়বে, তাই না? গ্লাইকোজেনোলাইসিসটা বেড়ে যাবে, ফলে ব্লাড গ্লুকোজ লেভেল বাড়বে। লিভারে কি হবে? নরমালি অ্যানাবলিক অ্যাকশন। তার মানে কি? অ্যানাবলিক অ্যাকশন মানে কি? গ্লাইকোজেনেসিস করবে, গ্লাইকোজেনোলাইসিসকে ইনহিবিট করবে এবং গ্লুকোনিওজেনেসিসকে ইনহিবিট করবে, কোনো প্রোটিন ডিস্ট্রাকশন হতে দিবে না। হ্যাঁ, আর যদি ইনসুলিন ডেফিসিয়েন্সি হয় তখন কি হবে? এখানে অ্যানাবলিক অ্যাকশন না, তো ডেফিসিয়েন্সি হলে কি হবে? ক্যাটাবলিক অ্যাকশন। ক্যাটাবলিক অ্যাকশন কি বলো? ভেঙে যেতে সাহায্য করবে, মানে ভাঙা গ্লাইকোজেনেসিস যাবে, যেটা আছে মানে গ্লাইকোজেনোলাইসিস হবে, তাই না? আর গ্লাইকোজেনেসিসটা ইনহিবিট হয়ে যাবে, মানে ফরমেশনটা বন্ধ হয়ে যাবে, ভেঙে যাওয়াটা বেড়ে যাবে, গ্লাইকোজেনোলাইসিস ভেঙে যাবে এবং ডিস্ট্রাকশন অফ প্রোটিন ফ্যাট গ্লুকোনিওজেনেসিস হবে, বিকজ অফ প্রোটিন ফ্যাটের ডিস্ট্রাকশন হবে, আলটিমেটলি ব্লাড গ্লুকোজ লেভেল বাড়বে। তারপর আসো কি? অ্যাডিপোজ টিস্যু। ফ্যাটের মধ্যে গ্লুকোজ ঢুকবে, ঢুকে গ্লুকোজটা অ্যাস্টারিফিকেশনের মাধ্যমে ফ্যাটি অ্যাসিড তৈরি করবে, ট্রাইগ্লিসারাইড স্টোরেজ করবে। ট্রাইগ্লিসারাইড স্টোরেজ করলে আবার ট্রাইগ্লিসারাইডটা কি করে? কর্টিসলকে স্টিমুলেট করে। কর্টিসল আবার তখন কি করে? সেন্ট্রিপেডাল ফ্যাট ডিপোজিশন, মানে সেন্ট্রালি ফ্যাট ডিপোজিশন করে, রিডিস্ট্রিবিউশন অফ ফ্যাট। ফলে ওবেস হয়ে, ডায়াবেটিস হয়, তখন কি হবে? ইউজুয়ালি পেশেন্টের ওয়েট লস হয়, পেশেন্টের শোনা যাচ্ছে? মাঝখানে আবার ইন্টারনেট আনস্টেবল আসছিল। শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে। হ্যালো, এখন শোনা যাচ্ছে ম্যাম। প্রোটিনের ক্ষেত্রে কি হয়? মাসেল, লিভার, বোন। মাসেলে কি হবে? অ্যামাইনো অ্যাসিড ট্রান্সপোর্ট হবে, অ্যামাইনো অ্যাসিড ট্রান্সপোর্ট হবে, আর কি হবে? প্রোটিন সিনথেসিস বাড়বে। লিভারে কি হবে? প্রোটিন সিনথেসিস বাড়বে এবং গ্লুকোনিওজেনেসিসটা কমবে, কারণ প্রোটিন ডিস্ট্রাকশন হবে না এবং লিভার আর্কিটেকচারটা মেইনটেইন করে হচ্ছে প্রোটিন। তাহলে তোমার বোনসে প্রোটিন সিনথেসিস বাড়বে। এখন যদি ইনসুলিন ডেফিসিয়েন্সি হয়, ডায়াবেটিস হয়, তাহলে কি হবে? তোমার মাসেল ব্রেকডাউন হবে, তাই না? মাসেল গুলো শুকায় আসবে, মাসেল ওয়াস্টিং হবে, অস্টিওপোরোটিক চেঞ্জ হবে, কারণ বোনসের প্রোটিন নষ্ট হয়ে যাচ্ছে, অস্টিওপোরোটিক চেঞ্জ হবে। স্কিনে তোমার ইয়ে হতে পারে, স্কিনের প্রোটিন লস হতে পারে, ফলে স্কিনে তোমার বিভিন্ন রকম স্কিন ডিজিজ হতে পারে। হ্যাঁ, তারপর আসো ফ্যাট। ফ্যাটের ক্ষেত্রে কি হয়? ফ্যাটেও তোমার অ্যানাবলিক অ্যাকশন, মানে কি? ট্রাইগ্লিসারাইড, ভিএলডিএল এগুলা ফরমেশন হচ্ছে, লাইপোজেনেসিস হচ্ছে, ইনহিবিট লাইপোলাইসিস হচ্ছে। এখন যদি ডায়াবেটিস হয়, ইনসুলিন ডেফিসিয়েন্সি হয়, তাহলে কি হবে? লাইপোলাইসিস বাড়বে, লাইপোলাইসিস বাড়লে ফ্রি ফ্যাটি অ্যাসিড বাড়বে, ফ্রি ফ্যাটি অ্যাসিড বেশি বাড়লে কিটো অ্যাসিডোসিস বাড়বে, অনেক সময় আবার ডিসলিপিডিমিয়া ডেভেলপ করতে পারে এবং সেখানে কি হয়? এইচডিএলটা কমে যায়, এলডিএলটা বেড়ে যায়, খারাপ এলডিএল এটা বেড়ে যায়, এইচডিএলটা ভালো এটা কমে যায়। তো এই হচ্ছে তোমার মেটাবলিক ইফেক্ট অফ ইনসুলিন এন্ড মেটাবলিক ইফেক্ট অফ ইনসুলিন ডেফিসিয়েন্সি। যেটাই আসুক, তোমাদের ফার্মাকোলজিক্যাল ইফেক্ট অফ ইনসুলিন বললে তোমরা অ্যাকচুয়ালি ফিজিওলজিক্যাল অ্যাকশন অফ ইনসুলিনটাই বলতে পারবা। ফার্মাকোলজিক্যাল ইফেক্ট অফ ইনসুলিন এটা যদি আসে, অ্যাকচুয়ালি ফিজিওলজিক্যাল ইফেক্ট অফ ইনসুলিন এটাই লিখে দিতে হবে। নেক্সট আসো ইনসুলিন ইনডিউসড হাইপোগ্লাইসেমিয়া। ইনসুলিন দিলে হাইপোগ্লাইসেমিয়া হয়, এটা হচ্ছে অগমেন্টেড অ্যাডভার্স ইফেক্ট। এবং কি হয়? এখানে কিছু সাইন সিমটম হয়, যেমন ট্রিমর, ল্যাথার্জি, হাঙ্গার, কনফিউশন, এগুলা হয়। আলটিমেটলি আনকনশিয়াস হয়ে যেতে পারে পেশেন্ট। হ্যাঁ, এবং এংজাইটি, পালপিটেশন, ট্যাকিকার্ডিয়া এগুলো হচ্ছে কি কি? অ্যাড্রেনার্জিক ম্যানিফেস্টেশন, তাই না? সিম্প্যাথেটিক ম্যানিফেস্টেশন। এখন পেশেন্ট আগে থেকে ইনফর্ম থাকে যে আমার এই হইতে পারে, তখন পেশেন্ট কি করে? তোমার গ্লুকোজ কন্টেইনিং ফুড গুলা সে চিনি খেয়ে নেয়, মিষ্টি খেয়ে নেয় ফ্রিজ থেকে বের করে। এখন যদি মাইল্ড হয় সেক্ষেত্রে আমি তার খারাপ লাগতেছে, তারপর পালপিটেশন হচ্ছে, ট্যাকিকার্ডিয়া হচ্ছে, তার হিস্ট্রি আছে তোমার অ্যান্টি ইনসুলিন নেওয়ার অথবা অ্যান্টি ডায়াবেটিক
ড্রাগ নেওয়ার, সেক্ষেত্রে তাড়াতাড়ি করে তাকে গ্লুকোজ অথবা মিষ্টি অথবা ফ্রিজে শরবতের পানি এগুলো খাওয়াই দিব। আরো যদি চলে যায়, আনকনশিয়াস হয়ে যায়, হসপিটালে নিতে হবে এবং তোমার 20 থেকে 50 ml অফ 50% গ্লুকোজ ওভার 2 to 3 মিনিট আইভিতে দিতে হবে। এটা একটু জিজ্ঞাসা করে যে কত পার্সেন্ট কত ml, 20 to 50 ml অফ 50% গ্লুকোজ সলিউশন আইভি ওভার পিরিয়ড অফ 2 to 3 মিনিট। আইভি যদি না পাওয়া যায় আমি গ্লাইকোজেন ইয়ে দিতে পারি, 1 মিলিগ্রাম গ্লাইকোজেন সাবকিউটেনিয়াসলি দিতে পারি। গ্লাইকোজেনও যদি অ্যাভেলেবেল না থাকে, তোমার বাক্কাল পাউচে আস্তে করে, এমন আনকনশিয়াস পেশেন্ট, সো এক পাশে ইয়ে করে আস্তে আস্তে বাক্কাল পাউচে খুব স্লোলি হানি বা হানি সিরাপ দিতে আস্তে আস্তে দেওয়া যেতে পারে। এটা খুব রিস্কি। মোট কথা এই হচ্ছে স্টেপ। হাইপোগ্লাইসেমিয়া কিভাবে বুঝবা, ম্যানেজ করবা কেমন, এটা খুবই ইম্পর্টেন্ট ফর রিটেন, ফর ভাইবা। ভাইবা তো এগুলো খুব জিজ্ঞাসা করে। ইনসুলিন রেজিস্ট্যান্স কখন বলবা? একটা ডায়াবেটিক পেশেন্ট যদি 200 ইউনিটে পার ডে বেশি ইনসুলিন লাগে, আমরা বলি ইনসুলিন রেজিস্ট্যান্স। এখন ভাইবাতে জিজ্ঞাসা করবে তুমি 200 কে কেন ফিক্স করলা, হোয়াই নট 300? কোয়ান্টিটি থাকে 200 ইউনিট অর ইকুইভ্যালেন্ট টু 8 মিলিগ্রাম। এই কারণে 200 মিলিগ্রামটাকে সেট আপ করা হয়েছে। যে 200 এর বেশি লাগলে প্যানক্রিয়াসে ইনসুলিন কন্টেন্ট থাকে না। হ্যাঁ, এত বেশি কন্টেন্ট মানে ধরে রাখতে পারে না প্যানক্রিয়াস ইনসুলিন। ইমিউনোজেনিক ইনসুলিন রেজিস্ট্যান্স, নন ইমিউনোজেনিক ইনসুলিন রেজিস্ট্যান্স, দুই ধরনের ম্যাম শোনা যাচ্ছে না। ম্যাম কেটে কেটে আসতেছে সব, শোনাই যাচ্ছে না। ম্যাম বের হয়ে গেছে।